আমার প্রিয় ছাত্রছাত্রী, আবার তোমাদের সঙ্গে আমি চলে এলাম একটা নতুন ক্লাস নিয়ে। আমি তোমাদের সঙ্গে সায়ক। তোমরা দেখছো আমার বাংলা ক্লাস লার্ন টু মোর থেকে। আজকে তোমাদের অর্থাৎ ক্লাস 10, ভালো করে তোমরা দেখবে, ক্লাস 10-এর স্টুডেন্ট যারা রয়েছে, ক্লাস 10-এর সুবোধ ঘোষের লেখা যে বহুরূপী গল্পটি রয়েছে টেক্সট বুকে, সেই গল্পটি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে এই গল্পটি আলোচনা করার আগে দু একটা কথা অবশ্যই আমাদের জেনে নেওয়া দরকার। প্রথম কথা, এই গল্পটি যেই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সুবোধ ঘোষের লেখা গল্প সমগ্র, এই গল্প গ্রন্থের তৃতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে। তৃতীয় খণ্ড থেকে তোমাদের পাঠ্য গল্পটি নেওয়া হয়েছে। হ্যাঁ, একটু অবাক হলে হয়তো এখানে একটা সাল লিখে রেখেছি, 1940 সাল। আসলে দেখো, প্রত্যেকটা সাহিত্য সৃষ্টির পিছনেই কোনো না কোনো কারণ থাকে। আশা করি জানো যে পৃথিবীতে কারণ ছাড়া কোনো কিছু হয় না, তেমনি কোনো সাহিত্য সৃষ্টিও কারণ ছাড়া হয় না। তাই এই 1940 সালটা লিখে রাখার প্রয়োজন। যাই হোক, আমি সবটাই তোমাদের সঙ্গে আজকে আলোচনার মধ্য দিয়ে ক্লিয়ার করে দিতে চাই। যে বহুরূপী গল্পটি সুবোধ ঘোষ লিখেছেন, তার আগে সুবোধ ঘোষ সম্পর্কে দু একটা কথা জাস্ট বলে দিই। যখন পরাধীন ভারতবর্ষ, সেই সময়েই কিন্তু সুবোধ ঘোষের জন্ম হয় এবং পরাধীন ভারতবর্ষের দাঁড়িয়েই কিন্তু সুবোধ ঘোষ তার একটার পর একটা কালজয়ী রচনা লিখতে থাকেন। বাংলা সাহিত্যে বিশিষ্ট এক কথাশিল্পী হলেন সুবোধ ঘোষ। তার আমরা বহুরূপী গল্পটা তো আলোচনা করবই, তবে তার আগে আরো যে কটা উল্লেখযোগ্য গল্প না বললেই নয়, তার মধ্যে রয়েছে অযান্ত্রিক, ফসিল, সুবোধ ঘোষের লেখা প্রথম গল্প। এছাড়াও পরশুরামের কুঠার, সুন্দরম, অত্যন্ত উল্লেখযোগ্য এই গল্পগুলি। বহুরূপী গল্পটা অবশ্যই আমরা আলোচনা করব, তবে তার আগে একটু পিছন ফিরে দেখা যাক এই গল্পের সূচনা কেন, কেন এই গল্প সুবোধ ঘোষ লিখতে গেলেন। 1940 সাল তোমাদের সামনে আমি তুলে ধরেছি। 20 শতকের মধ্যভাগ, যে মধ্যভাগে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষে, শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী জুড়ে আমরা দেখতে পাই একটা ঐতিহাসিক ঘটনা। কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর লিখছি না বোর্ডে, আলোচনা করে দিচ্ছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং সেই সময়ে বা সমসাময়িক এই গল্পগ্রন্থ, গল্প সমগ্র, হ্যাঁ, এবং এই বহুরূপী গল্পের যে লেখা বা সূচনা, তোমরা কিন্তু ধরে নিতে পারো এই সমসাময়িক লেখা। তো 1940 সাল, এই 1940 সালে আমরা দেখতে পাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে। তারপরে ভারতবর্ষ স্বাধীন হয় আমরা জানি, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সূচনা ঘটে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে আরম্ভ হয়, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের ভারতবর্ষ আজকের মতো কি এইরকম অবস্থায় ছিল? এত সুন্দর, সুজলা সুফলা, শস্য শ্যামলা, বা প্রত্যেকটা মানুষ আজকে যেমন দুবেলা ভরপেট খেতে পাচ্ছে, তখন কি সেটা পেত না? পেত না। বলতে গেলে একেবারে ডাস্টবিনে পড়ে কুকুরের সঙ্গে লড়াই করে পর্যন্ত সামান্য পেটের দুটো অন্ন জোগাড় করতে হয়েছে। তবে একটা শ্রেণীর মানুষ, যারা মূলত টাকার গদির উপর শুয়ে থাকতো, সেই জমিদার, জোতদার এবং যে সমস্ত সামন্ততান্ত্রিক বা সামন্ততন্ত্র মানুষ, পুঁজিবাদী মানুষ, তারা প্রত্যেকেই কিন্তু সুখে জীবনযাপন করেছে।
কিন্তু আশ্চর্যের বিষয়, অনেক সাধারণ মানুষকে, সেই সমস্ত জমিদার মানুষের ঘরের যে তৈরি হওয়া ভাতের ফ্যান ড্রেন দিয়ে গড়িয়ে যাচ্ছে, সেই ফ্যান খেয়ে অনেক সাধারণ মানুষকে দিন যাপন করতে হয়েছে। লেখক সুবোধ ঘোষের বহুরূপী গল্পের যে ভাবনা, দৈনন্দিন জীবনে মানুষের এই দুঃখ দুর্দশা থেকে অনেক অনাহারে দিন কাটাতে হয়েছে অনেক মানুষদের, অনেক অনেক দুঃখের সাথে, দুর্দশার সাথে সেই সময় দিন কাটাতে হয়েছে। এক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে প্রভাব, তার আগে অবশ্যই আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে চলে গেছে। শুধু তাই নয়, ব্রিটিশ আন্ডার রুলস যখন আমাদের ভারতবর্ষ ছিল, সেই ইংরেজটা কিরকম ভাবে আমাদের দেশের উপর অত্যাচার এবং নিপীড়ন করে গেছে, তার মাসুল গুনতে হয়েছে আমাদের ভারতবর্ষের সাধারণ মানুষদের। ফসিল গল্পের মধ্যেও কিন্তু একই চিত্র ফুটে উঠেছে, যেখানে দুলাল মাহাতো, সে কিনা যারা পিছিয়ে পড়া সর্বহারা শ্রেণীর তাদের প্রতিনিধিত্ব করছে। একই রকম ভাবে এখানে বহুরূপী ওরফে হরিদা। বহুরূপী গল্প আমরা পড়েছি এবং এর মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বহুরূপী অর্থাৎ, বহুরূপী শব্দের অর্থ কি? বহু রূপ। গিরগিটির আমরা দেখতে পাই তো বহুরূপ, যখন গিরগিটি রং বদলায়, তেমনি এখানে হরিদা বিভিন্ন ভাবে রূপ ধারণ করছে। আসলে এই গল্পের মধ্য দিয়ে সুবোধ ঘোষ কিন্তু অনেকগুলো দিক আমাদের সামনে তুলে ধরেছেন। এক, মানুষের কিন্তু কখনোই একটা রূপ থাকে না, আমরা বাইরে দেখাই একটা রূপ, আমাদের ভেতরে থাকে আর একটা রূপ। দুই, মানুষের প্রতিভাও কিন্তু কখনো একরূপই হয় না, বহুরূপের প্রতিভা কিন্তু থাকে, শুধু তাকে বিশ্লেষণ করা হয় না বলে সেটা প্রকাশ পায় না। তিন, মানুষ কিন্তু কর্মজগতের ক্ষেত্রে একরকম ভাবে কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে না। একঘেয়েমি একটা যদি আমরা কর্মজগতের মধ্যে থাকি, সেটা সত্যই আমাদের কাছে একঘেয়েমি হয়ে ওঠে, আমাদের ভালো লাগে না। সেখান থেকেও আমরা হরিদার বহুরূপের ভাবনা আমরা বলতে পারি। তো যাই হোক, এই বহুরূপী গল্পটা আমি সংক্ষেপে তোমাদের কাছে একটু তুলে ধরে তার আমি তাত্ত্বিক বিশ্লেষণে একদম চলে যাই। আমরা দেখতে পাই সুবোধ ঘোষ, তবে আরেকটা কথা আমার একটু জাস্ট বলা হয়নি, সেটা হলো সুবোধ ঘোষ এমন এক ব্যক্তিত্ব যার লেখার মধ্যে, যার গল্পের মধ্যে আমরা কিন্তু এক বিদ্রোহমূলক, প্রতিবাদ সূচক, একেবারে বলা যেতে পারে বিধ্বংসের রূপ আমরা কিন্তু দেখতে পাই, যেখানে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, প্রতিবাদ করা, এটা কিন্তু সুবোধ ঘোষের গল্পে আমরা দেখতে পাই। একেবারে বলা যেতে পারে গল্প সাহিত্যে আগুন নিয়ে খেলা, সেটা সুবোধ ঘোষ করে দেখিয়েছেন। কি আমরা বহুরূপী গল্পে পাই, কি আমরা সুন্দরম গল্পে পাই, কি আমরা ফসিল গল্পে পাই, অথবা পরশুরামের কুঠার। যাই হোক, এই বহুরূপী গল্পের মধ্য দিয়ে লেখক কি দেখাচ্ছেন? হরিদা এখানে একটা চরিত্র, যে কিনা বহুরূপের খেলা দেখিয়ে অর্থ উপার্জন করে, কখনো বাইজি সেজে, কখনো বা পুলিশ সেজে, কখনো বা একটা ত্যাগী সন্ন্যাসী সেজে। এইভাবে কিন্তু হরিদা অর্থ উপার্জন করে। তবে হরিদা কিন্তু কখনোই কারোর কাছে ভিক্ষা চায় না, এটা তার কিন্তু সদ্গুণ। হরিদা কখনোই কিন্তু কারোর কাছে নিজের থেকে পুরস্কার আনতে যায় না। হরিদা কখনোই কিন্তু নিজের দাবি রাখে না কারোর কাছে। সে করলেই করতে পারতো অনায়াসে একটা সরকারি চাকরি, কিন্তু সে করেনি, কারণ তাকে ভালো লাগেনি। তবে এই চাকরি না করার পিছনে আরো একটা কারণ আমরা বলতে পারি। যেই সময় দাঁড়িয়ে আমরা ভারতবর্ষের চিত্রটাকে দেখছি, সেই 20 শতকের মধ্যবর্তী সময়,
যেই সময়ে ভারত একেবারেই একটা অবহট্টের মধ্য দিয়ে চলছে, যেখানে দেশের বেশিরভাগ সাধারণ মানুষই কিন্তু সর্বহারা হয়ে পড়ছে, হরিদা কিন্তু তাদের প্রতিনিধিত্ব করছে, এটাও কিন্তু আমরা ধরে নিতে পারি। তাদের হয়ে হরিদা যেন আমাদের সামনে নতুন ভাবে ফুটে উঠছে, এটাও আমরা ধরে নিতে পারি। সেই সমস্ত সাধারণ মানুষকে পেটের দুমুঠো অন্ন জোগাড় করার জন্য বিভিন্ন রূপ ধারণ করতে হতো, কখনো ভিখারি, কখনো বা বাইজির নাচ, কখনো বা সন্ন্যাসীর রূপ, কখনো বা বহুরূপী খেলা ইত্যাদি দেখাতে হতো। তার বদলে যদি দুটো ভিক্ষা পেত বা দুমুঠো চাল কোথাও থেকে পেত, এই চিত্র কিন্তু ভারতবর্ষে আমরা দেখে এসেছি 20 শতকের মধ্যভাগ সময়ে। তার পরবর্তী সময়েও অবশ্যই ঘটেছে, তার আগেও অনেক ঘটেছে। তো হরিদাও কিন্তু এখানে আমরা দেখতে পাই কখনো বাইজি সেজে, কখনো পুলিশ সেজে, অথবা কখনো সন্ন্যাসী সেজে হরিদা কিন্তু উপস্থিত হয়েছে। এর মধ্য দিয়ে হরিদা যেমন একদিকে বোঝাতে চেয়েছে যে আমাদের প্রত্যেকটা মানুষের জীবন কখনোই একরকম ভাবে চলতে পারে না, বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাদের কিন্তু মানবীয় সত্তার রূপের পরিবর্তন ঘটে। হরিদা কিন্তু তার জ্বলন্ত প্রমাণ। আরো একটা জিনিস আমরা দেখতে পাই, হরিদার মধ্যে থাকা যে সহনশীলতা। কখনো হরিদার উনুনে জল ফুটছে শুধু, কখনো দুটো চাল ফুটছে, আবার কখনো বা উনুনটাই শুধু জ্বলছে, কিচ্ছু নেই। এটা আমরা কিন্তু দেখতে পাই। একবার হরিদা বাইজি সেজে অনেকগুলো টাকা উপার্জন করতে পেরেছিল। আবার হরিদার জীবনে এমনও গেছে যে সন্ন্যাসী সেজে যখন জগদীশ বাবুর বাড়িতে যায়, অর্থাৎ জমিদার শ্রেণীর যে প্রতিনিধিত্ব করছেন এই জগদীশ বাবু, তার বাড়িতে যখন যায়, সন্ন্যাসীর রূপ দেখে হরিদার সামনে সেই জগদীশ বাবু তার টাকার অহংকারে হরিদার সামনে এক বস্তা অর্থ তুলে দিতে চায়, কিন্তু হরিদা সেই অর্থ নিতে নারাজ। পারলেই কিন্তু পারতেন হরিদা সেই টাকার থলেটা নিয়ে চলে আসতে, কিন্তু তিনি পারলেননি, কারণ তিনি বিবেকের কাছে হেরে গেলেন। তাই একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, সেই সময়ে দাঁড়িয়ে, পরাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে এই সমস্ত সাধারণ মানুষের কাছে যতই লোভ বা যতই সুযোগ সুবিধা আসুক না কেন, প্রত্যেকটা মানুষ যে যার বিবেকের কাছে কিন্তু হার মেনে যেত, যেটা জমিদাররা পারত না। আজকে সেই সাধারণ সর্বহারা মানুষের প্রতিনিধিত্ব হয়ে দাঁড়িয়েছে আমাদের হরিদা। তবে আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হলো সুবোধ ঘোষ। আমি প্রথমেই বলেছিলাম যে সবসময় অন্যায়ের প্রতিবাদ করতে কিন্তু সুবোধ ঘোষ সর্বাগ্রে কিন্তু এগিয়ে থাকতেন। যেখানে আমরা দেখতে পাই ফসিল গল্পেও, বহুরূপী গল্পে কি দেখতে পাই না? অবশ্যই দেখতে পাই। প্রথমেই হরিদাকে যে কোনো সরকারি চাকরি করলেই হরিদা করতে পারতো, কিন্তু হরিদাকে দিয়ে কোনো সরকারি চাকরি করার নেই। তিনি অন্যায়ের প্রতিবাদ স্বরূপ সাধারণ সর্বহারা মানুষের প্রতিনিধিত্ব হিসাবে হরিদাকে দেখিয়েছেন, যাতে তাদের পাশে হরিদা দাঁড়াতে পারে এই বহুরূপের খেলা দেখিয়ে। আজকের দিনে দাঁড়িয়েও আমরা কিন্তু সেটা দেখতে পাই। বর্তমান 2026 সালে এসেও যখন কোথাও না কোথাও অন্যায় চলে, আমরা দেখতে পাই যারা প্রতিবাদী তারা কিন্তু যেন তেন প্রকারে সেই অন্যায়ের প্রতিবাদ করতে যায়, কখনো গান গেয়ে, কখনো বা নেচে অর্থাৎ নৃত্য করে, কখনো বা কবিতা লিখে, কখনো ছড়া বলে,
কখনো বা কোনো এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কোনো বক্তৃতার মাধ্যমে, আবার কখনো বা ছবি এঁকে প্রতিবাদ কিন্তু মানুষ করেই অন্যায়ের বিরুদ্ধে, শুধু তার রূপটা আলাদা আলাদা হয়। তেমনি হরিদা একঘেয়েমি জীবন পছন্দ করে না। হরিদা চায় জীবনটাকে নতুন নতুন ভাবে উপভোগ করতে। তাই হরিদা আসলেই কিন্তু স্বাধীনতার প্রতীক। যে স্বাধীনতা মানুষের অন্তর থেকে আসবে, যেখানে কোনো কাজের বাধ্যবাধকতা থাকবে না, যেখানে সময়ের বাধ্যবাধকতা থাকবে না, সম্পূর্ণটাই নির্ভর করবে একান্তই নিজের ওপর। আরেকটা জিনিস আমরা দেখতে পাই, হরিদার উনুনের ওপর কখনো জল ফুটছে, কখনো বা দুটো চাল ফুটছে, এবং হরিদার বাড়িতে যখন তার বন্ধুরা আসতো, তারা নিজেরাই চা নিয়ে আসতো, চিনি নিয়ে আসতো, হরিদা শুধু জল আর আগুনটার যোগান দিত। সুবোধ ঘোষ দেখিয়ে দিচ্ছেন হরিদা যখন বিড়ি জ্বালাচ্ছে, সেই বিড়ির আগুন গনগনে হয়ে জ্বলছে। হরিদার পেটে খিদে রয়েছে, হরিদার উনুনে শুধুমাত্র কখনো কখনো হাঁড়ি চেপেছে, জল ফুটছে, সামান্য চা তৈরি করার মতো তার কাছে চা বা চিনি নেই। অথচ সুবোধ ঘোষ বারবার বলছেন হরিদার উনুনের আগুন তখনও গনগনে হয়ে জ্বলছে। এই জায়গাটা কিন্তু আমরা একবার নয় একাধিকবার পেয়েছি এই গল্পের মধ্যে। এই আগুনের মধ্য দিয়ে আসলে হরিদার মনের মধ্যে থাকা যে প্রতিবাদী রূপটা, এটা কিন্তু দেখিয়ে দিচ্ছেন সুবোধ ঘোষ। আসলে শুধু হরিদা একা নয়, হরিদার মতো আরো অনেক হরিদা রয়েছে যাদেরকে জীবনযাপন করতে হয় এই হরিদার মতো বহু রূপের সাজ সেজে। কেন? কেউ কেউ ভয়ে রয়েছে, কেউ সন্ত্রাসের ভয়ে রয়েছে, কেউ সাম্রাজ্যবাদী শক্তির কাছে অত্যাচারের ভয়ে রয়েছে, কেউ বা এই ভয়ে রয়েছে বাড়ি থেকে বেরোলেই আমাদের উপর একটা চরম অত্যাচার ঘনিয়ে আসতে পারে, কেউ বা এই ভয়ে রয়েছে বাড়ি থেকে বেরালেই জমিদাররা এসে আমার সুদ চাইবে, কর চাইবে, ট্যাক্স চাইবে, কেউ বা এই ভয়ে রয়েছে যে বাড়ি থেকে বেরোনোটা আমার কোনোভাবেই নিরাপদ নয়, যে কোনো মুহূর্তে আমাকে অপহরণ করে নিয়ে চলে যেতে পারে। তো যে কোনো ভয়ে রয়েছে। তাই এই ভয় থেকে মানুষের মধ্যে কিন্তু এই বহু রূপের ভাবনা জন্মায়, ছদ্মবেশের ভাবনা জন্মায়। তবে এই ছদ্মবেশ কিন্তু সবসময় ভয় পেয়ে নিজের জড়ো হয়ে বসে থাকা নয়, নিজেকে সংকীর্ণ করে গুটিয়ে রাখা নয়। এই ছদ্মবেশের মধ্য দিয়েই কিন্তু নিজের মধ্যে এবং সার্বিকভাবে স্বাধীনতার একটা রূপদান করা। আমরা যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা ভাবি, তিনি কিন্তু ছদ্মবেশ ধারণ করে দেশ থেকে চলে গিয়েছিলেন। কিসের জন্য? ভয় পেয়ে, নিজেকে গুটিয়ে দিয়ে, নিজেকে সংকীর্ণ করে দিয়ে? না, একেবারেই নয়, দেশের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য। হরিদাও কিন্তু তাই করছেন, তবে দুজনের ভাবনাটা একটু আলাদা। তাই একই রকম ভাবে হরিদাকে এত ছদ্মবেশ ধারণ করানোর পরেও লেখক সুবোধ ঘোষ হরিদার উনুনের আগুনটা কিন্তু নেভাননি। তাই তিনি বলছেন তখনও হরিদার উনুনের আগুনটা গনগনে হয়ে জ্বলছে। আসলে এই আগুন হরিদার উনুনের নয়, আসলে এই আগুন হরিদার অন্তরের মধ্যে জ্বলতে থাকা এক স্বাধীনতা বা প্রতিবাদের বীজ প্রবাহ, যেটা শুধুমাত্র হরিদার মধ্যেই নয়, হরিদার মতো আরো অনেক পিছিয়ে থাকা সর্বহারা মানুষের সংগ্রাম। এটাই হলো আজকের বহুরূপী গল্পের বিষয়বস্তু। যাই হোক, তোমাদের সামনে আজকে একেবারে ছোট গল্প সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পটা আমি আলোচনা করলাম, এবং এই গল্পের মধ্য দিয়ে সুবোধ ঘোষ শুধুমাত্র যে হরিদার যে বহুরূপের খেলা সেটাই যে শুধুমাত্র দেখাননি, এর মধ্যে
তৈরি হওয়া যে সংগ্রাম বা প্রতিবাদের আগুন বা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সবটাই যেমন প্রকাশিত হয়েছে, একইভাবে হরিদার সন্ন্যাসী সেজে দুটো ভিক্ষার ঝুলি নিয়ে যে জগদীশ বাবুর বাড়িতে যাওয়া, তার মধ্য দিয়ে যে মানুষের মধ্যে যে ত্যাগের চিন্তা ভাবনা বা ত্যাগের ভাবনা দেওয়া বা বার্তা দেওয়া, সেটাও যেমন ভাবে ফুটে উঠছে আমরা দেখতে পাই। একই রকম ভাবে সমাজের মধ্যে অভাব অনটনের দিকটিও কিন্তু সুবোধ ঘোষ নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। আজকের গল্প থেকে আমরা কিন্তু এটাই পাই। যাই হোক, সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পটা আমি তোমাদের সামনে আলোচনা করলাম। যদি ভালো লেগে থাকে আজকের এই ক্লাসটা তোমরা সকলের সঙ্গে শেয়ার করে দেবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। শুধু তাই নয়, এই গল্পটা থেকে যদি আরো তোমাদের কোনো রকম ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে সেটা লিখতে ভুলো না। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সেই ডাউট ক্লিয়ার করে দেওয়ার। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।